গুড মর্নিং। আজকে হচ্ছে সানডে। এখন আমরা বেরোচ্ছি মহাকাল দর্শনের জন্য। এই যে সঙ্গীতা, আমি দুজনেই রেডি হয়ে গেছি। সকালবেলা আমরা ভেবেছিলাম 6টার সময় যাব, বাট আমরা ঘুম থেকে উঠেছি 6টার সময়। অভিজিৎ এখান থেকে বেরিয়ে চলে গেছিলো প্রথমে হচ্ছে টিকিট কাটতে শীঘ্র দর্শনে। ও যাওয়ার পরে দেন আমরা স্নান টান করে রেডি হলাম। এই হচ্ছে আমার ফুল আউটফিট। আমি সাজুগুজু করেছি আজকে। চল রে, জুতোটা তো রাখতে হবে না, যেখান থেকে ডালা নেবো ওখানে রাখবো। চলো। আচ্ছা, অভিজিৎ কিন্তু দুই দিদির সাথে এসছে। ও আমাদের থেকে অনেক ছোট, ওকে দেখতে বড় লাগে বাট ও অনেক ছোট আমাদের থেকে। আমরা বেরিয়ে পড়েছি। কতক্ষণ এখান থেকে মন্দির? ও সানগ্লাস দেখে মনে পড়লো আমি সানগ্লাসটা এনেছি বাট ব্যাগে রয়েছে। ওগুলো লাগাবি তো মাথায়? কত ভিড় দেখবে। এই দেখো, ক্রাউড দেখো। मंदिर जाएंगे सर। गंधि पुष्टि वर्धनम गुरुवार वंदना मृत्योर्मोक्षमामृता कालों के काल की जय महाकाल की। अकाल मृत्यु मरे जो काम करे कंटाल का काल उसका क्या करे जो भक्त हो महाकाल का। ओम त्र्यंबकम यजामहे सुगंधिं पुष्टि वर्धनम गुरुवार वंदना मृत्योर्मोक्षमामृता कालों के काल की जय महाकाल की। ओम भूर्भुवः स्वाहा तत्सवितुर्वरेण्यं भर्गो देवस्य धीमहि धियो यो नः प्रचोदयात्। भगवान महाकाल। মাথায় মহাকালের নামে তিলক কেটে আমরা এখানে চলে আসলাম ডালা নিতে। মহাকাল মন্দিরে গিয়ে তোমরা ডালা আলাদা করে মহাকালের সামনে চড়াতে পারবে না। শুধু এই সমস্ত প্রসাদ তোমরা মহাকালের নামে নিচ্ছ, এবং ওখানে যদি কোনো পুরোহিত থাকে সে তোমার প্রসাদের মধ্যে ফুল বেলপাতা একটু দিয়ে দেবে এবং সেটাই তুমি প্রসাদ হিসেবে বাড়িতে নিয়ে আসতে পারবে। আমরা গেছিলাম 26শে জানুয়ারির টাইমে। সে সময় লোকে জাস্ট লোকারণ্য, আর তার মধ্যে ছিল হচ্ছে উইকেন্ড মানে শনি রবিবার, তো প্রচুর লোক এসেছিল। অভিজিৎ ভালো করেছে, একদম সকাল সকাল গিয়ে শীঘ্র দর্শনের টিকিট কেটে। শীঘ্র দর্শনের অনেকগুলো কাউন্টার আছে এবং আমরা যে কাউন্টারটা থেকে কেটেছিলাম তার নিয়ার বাই গেট নাম্বার ছিল হচ্ছে 1। শীঘ্র দর্শন টিকিটের মূল্য হচ্ছে 250 টাকা। শীঘ্র দর্শন নামের মধ্যেই আছে, মানে তুমি তাড়াতাড়ি দর্শন করতে পারবে, কারণ জেনারেলের লাইনে প্রায় 4-5 ঘন্টা মতো টাইম লাগবে, যেহেতু প্রচণ্ড রকমভাবে ভিড় হয়েছিল। আমি জেনারেল লাইনেও লাস্টের দিন দেখেছি, সেদিন বেশি লোক ছিল না এবং লাইন খুব তাড়াতাড়ি মুভ করে, তো বেশিক্ষণ লাগেনি। সেদিন বোধহয় আমি জেনারেল লাইনে 40 মিনিটের মধ্যে দেখেছিলাম, কিন্তু যেদিন আমি শীঘ্র দর্শনে দেখেছিলাম সেদিন আমার প্রায় 1 ঘন্টা মতো টাইম লেগেছিলো, কারণ প্রচুর ভিড় ছিল। যখন শুরুতে সকালে লাইনে দাঁড়িয়েছিলাম তখন খুব একটা বেশি লোক ছিল না, কিন্তু দেখলাম দিন যত বাড়ছে আস্তে আস্তে মানুষের কিন্তু লাইনেও দাঁড়ানোর সংখ্যা অনেক বেড়ে গেছিলো, কারণ 26শে জানুয়ারির টাইমে এসেছিলাম, প্রচণ্ড ভিড় হয়েছিল। এখন 9:30 বাজে, আমাদের খুব ভালোভাবে দর্শন হয়ে গেছে, আর অভিজিৎ এখনও বোধহয় দর্শন করে যাচ্ছে, কারণ আমরা তো বেরিয়ে চলে এসেছি। ওখানে আমরা অনেকক্ষণ, প্রায় 15 মিনিট ধরে দাঁড়িয়েছিলাম, খুঁজে পাচ্ছি না। তারপরে সিকিউরিটি বলছে বাইরে যান বাইরে যান, এবার জন্য আমরা এখন বাইরে এসে দাঁড়িয়েছি। এখন জানি না ও কোথায় গেছে, তো আমরা ভরসা আরতির দর্শনে আরেকবার আসবো, আর লাস্ট ডেতে যদি সকালে টাইম পাই সকালেও আরেকবার আসবো দর্শন করতে। মানে খুব ভালোভাবে একদম সামনে থেকে দারুণ ভাবে দেখতে পাবে, ভীষণ সুন্দরভাবে দর্শন বেরিয়েছে লাইন থেকে। একটা ডগি ঢুকে গেছিল আমাদের লাইনে, খুঁজে পাচ্ছিল না কি ছিল, কোথা থেকে বেরোবে। হ্যাঁ, ল্যাবের মতো এই যে আমরা এইখানটা থেকে বেরালাম, এক্সিট দিচ্ছে, ভেতর থেকে বেরালাম। ভেতরে মোবাইলটা অ্যালাউ নেই বলে, কিন্তু সবাই ভিডিও করছে, দাঁড়িয়ে আছে, বলছে যাওয়া টাইমে এখান থেকে কি ভিড় দেখো আজকে। পরে আমরা অভিজিৎকে খুঁজে পাইনি মন্দির চত্বরে, ফোনে জানতে পারলাম ও একটা অন্য গেট থেকে বেরিয়েছে, কারণ একটা রূপোর বেলপাতা ঠাকুরকে দেওয়ার ছিল, যেটা কিনা ওর হাত থেকে ওর পরিচিত কেউ একজন পাঠিয়েছিল। সেই বেলপাতাটা দেওয়ার জন্য একদম ঠাকুরের প্রায় সামনাসামনি চলে গেছিলো এবং তাকে অন্য গেট থেকে বার করা হয়। তো আমরা অন্য গেটে দাঁড়িয়েছিলাম, তো বেটার ভাবলাম যে আমরা হোটেলের সামনে চলে যাই এবং ওখানে গিয়েই দেখা করে নেব। এবং যাওয়ার পথে এখানে একটা মন্দির পড়ে, তার নাম হচ্ছে বড় গণেশ মন্দির। তো সঙ্গীতা বলল চল এই মন্দিরটা দেখে আমরা যাই, কারণ এটা আমাদের আইটিনারিতে ছিল এবং আমরা ভেবেছিলাম যে পরে বেলার দিকে দেখতে আসবো, কিন্তু দেখলাম যে গেট থেকে বেরিয়েছি সেই গেটের সামনাসামনিই রয়েছে মন্দিরটা, তো ভাবলাম একেবারে দেখে তারপরে যাই। আমরা যেখানেই ঘুরতে যাই সেখানেই এত পরিমাণ বাঙালি দেখি, কিন্তু এই জায়গাটা একটু অন্যরকম ছিল, এখানে বাঙালির সংখ্যা খুবই কম ছিল। আমি পুরো ট্রিপে 1 থেকে 2 জন মাত্র বাঙালি দেখেছি। তো আমার খুব কিউরিওসিটি হচ্ছিল যে এখানে কোন জায়গা থেকে সব থেকে বেশি লোক আসে, তো লোকালসদের আমি জিজ্ঞাসা করছিলাম এবং আমি জানতে পারলাম যে মহারাষ্ট্র এবং নাগপুর থেকেই সব থেকে বেশি লোক এখানে আসে। অন্যান্য স্টেট থেকে তো আসে, বাট সব
থেকে বেশি সংখ্যক লোক আসে হচ্ছে মহারাষ্ট্র আর নাগপুর থেকে। মহাকাল আর ওমকারেশ্বরের যাত্রা কিন্তু একেবারেই সহজ যাত্রা নয়। এই ট্রিপে তোমার কিন্তু একটুও ঘুম হবে না, কারণ টাইমিংসগুলো এরকম থাকে। তার সাথে প্রচুর লাইনে দাঁড়াতে হবে, প্রচুর তোমাকে চলতে হবে। আর তার সঙ্গে আমার পায়ের যা অবস্থা হয়েছিল আজকে এই খোয়ার উপর দিয়ে হাঁটতে হাঁটতে, আমি ভাবছিলাম যে কতক্ষণে আমি ওই ডালার দোকানে যাব এবং জুতোটা পরবো। পায়ের তলাটা জাস্ট ছুলে ছুলে যাচ্ছিল আমার। তো যাই হোক, এখান থেকে পুজো টুজো দেওয়ার পর আমরা চলে গেলাম হচ্ছে ব্রেকফাস্ট করতে। ইন্দোরের সব থেকে ফেমাস জিনিস হচ্ছে স্ট্রিট ফুডের মধ্যে পোহা। তো পোহার প্রচুর দোকান ছিল। একটা ভালো দোকান দেখে ঢুকলাম, ভালো ইন দ্য সেন্স কি আমরা যে হোটেলে ছিলাম তার নিচেও পোহা বিক্রি হচ্ছিলো, কিন্তু পোহাটা কেমন ফ্যাকাশে ছিল, দেখতে ভালো লাগছিল না। আমরা মেন রোডের ধারে একটা জায়গা থেকে পোহা খেলাম এবং এই দোকানটার নাম আমি তোমাদেরকে ভিডিওতে দেখিয়ে দিলাম। এবং তোমরা যদি এখানে আসো এখান থেকেই পোহা খাবে। ও হো হো, কি দারুণ পোহা বানিয়েছিল, মানে চিড়ের পোলাও আর কি, বাংলাতে যেটা বলি আমরা। খুব টেস্টি ছিল খেতে। এছাড়াও এখানে কচুরিও খুব ফেমাস। আমরা কচুরি খাইনি, আমরা চিড়ের পোলাওটা এত ভালো লেগেছিলো ওটাই খেয়েছিলাম। 20 টাকা করে প্লেট নিয়েছিল মাত্র। এরপর আমরা একটা টোটো বুক করলাম এবং চলে যাচ্ছি হচ্ছে কাল ভৈরবের মন্দির দর্শনে। কথায় আছে নাকি আগে কাল ভৈরবের দর্শন করে তারপর নাকি মহাকালের দর্শন করতে হয়। এখন সবাই বলে যে মহাকাল দর্শন করে কাল ভৈরব দর্শন করলেও চলে। সো সেই জন্য আমরা টোটো ভাড়া করে যাচ্ছিলাম, বাট আমরা খুব ডাউটে ছিলাম কি এত ভিড় রয়েছে, ওখানে না জানি কত লাইন পড়বে। যাই হোক, টোটো ভাড়া নেয় হচ্ছে মাত্র 500 টাকা মতো, সমস্ত সাইট সিন করিয়ে দেবে তোমাদেরকে। কিন্তু যেহেতু আমরা এসেছিলাম ওই যে আবারও বলছি উইকেন্ডস প্লাস 26শে জানুয়ারির টাইমে, তো সমস্ত ভাড়া হয়ে গেছিলো হচ্ছে ডবল, অনেক অনেক টাকা দিয়ে আমরা ভাড়া করছি। বাট নর্মাল টাইমে তোমরা যদি আসো 300, 350, 400, 500 এর মধ্যে কিন্তু কমপ্লিট হয়ে যাবে, মানে সমস্ত সাইট সিন করিয়ে। আধা ঘন্টার রাস্তা, প্রায় 1 ঘন্টা বাদে আমরা চলে এসেছি কালভৈরবের মন্দিরে, কারণ রাস্তাতেও প্রচুর রকমভাবে জ্যাম ছিল। আর সামনে কালভৈরবের মন্দিরের পুজো দেওয়ার যে লাইন, সেই লাইন তোমরা দেখতেই পাচ্ছ। কোথা থেকে অ্যাকচুয়ালি লাইন শুরু হয়েছে সেটা বোঝাই যাচ্ছে না। পাহাড় চড়া রে আপ তো। আসো আসো, बैठो ना उधर ही এখানে সব बैठ गए ना हाँ बैठ गए। चलो अब इतना नहीं आपको तो हटा देता हूँ এটা খোলা থাকবে নাকি? তো আপনার গাড়ি চালাতে অসুবিধা হবে। হ্যাঁ, ওহো এটা রিমুভেবল। একটু তাহলে একটু রিল্যাক্স হবে না ব্যাপারটা, ব্যাপারটা রিল্যাক্স হবে না। তাহলে একটু কিন্তু তুমি এটা কি করছিলে? তুমি ড্রাইভারকে হারিয়ে ফেলেছো। ওদের সাথে ডিল হয়েছে আর খুঁজে পাচ্ছি না। বলছি বাবা ভালো ডিল হয়েছিল, কোথায় চলে গেল? দাঁড়িয়ে আমার খুঁজছে, আমরা শুধু আজকে গোল গোল ঘুরছি শুধু। भैया ये मंदिर दर्शन के लिए कितना टाइम आना है, फाका मिलेगा, मतलब भीड़ भाड़ नहीं रहेगा? कौन सी टाइम में भीड़ कम रहेगा? ये माता जी बैठती है ना, नौ दुर्गा माता जी बैठती है जो, उसमें भीड़ नहीं रहती है। नहीं काल भैरव नहीं, मंदिर काल जो है, भैरव मंदिर का में- दर्शन नहीं कर पाए हम लोग आज, क्योंकि बहुत हाँ तो आप सुबह जल्दी आना, कितने बजे? 7 बजे। 7 बजे। इसके पहले उसके पहले भी आ सकते हो तो दर्शन आराम से हो जाएगा, खाली। ঠিক আছে, क्योंकि मंदिर पूरा खाली रहता है। হ্যাঁ खाली उस তো কালকে তাড়াতাড়ি আসবো। কাল না कल পরশু, की कल तो হবে না। কাল না পরশু দিন আর কি। চলো, মানে মহাদেব ঘোরাচ্ছে শুধু, ঘোরো ঘোরো ঘোরো। বুঝতে পারছি, পরীক্ষা না নিয়ে কিচ্ছু হয় না। কি হয়েছে বলো তো, কালভৈরবের মন্দিরে এত ভিড় হয়ে গেছিলো কি একটা টাইমের পর মন্দির কর্তৃপক্ষ মনে করেছিল যে আর কাউকে ঢুকতে দেবে না। একটা জায়গার পর সেখান থেকে আর কাউকে লাইনে দাঁড়াতে দিচ্ছিল না। তো আমরা এই কারণে ফিরে আসলাম, ভাবলাম যে বাকি যে মন্দিরগুলো আছে সেগুলো ঘুরে নিই। পাশেই ছিল হচ্ছে গটকালিকা মন্দির, মানে খানিকটা ডিস্টেন্সে। তো আমরা প্রথমে এখানে চলে আসলাম। এখানে গটকালিকা মায়ের যে পুজোটা হয় সেটার কি সুন্দর আরতি হচ্ছিল, আমি তোমাদেরকে দেখাবো, কারণ আমরা ঢুকেছিলাম সেই আরতির টাইমে। এখানে ছেলেদের লাইন মেয়েদের লাইন দুটো লাইন আলাদা থাকে, মেয়েদের লাইন একদম কম থাকে। এই দেখো ভেতরে আরতি হচ্ছে, যেটা বাইরে স্ক্রিনে দেখা যাচ্ছে। মহাকালের মন্দিরেও সেম, ভেতরে যে মন্দিরে দর্শন তুমি করতে যাবে তার বাইরে অনেক ফুটেজ তোমরা দেখতে পাবে, একদম লাইভ ফুটেজ। সো মন্দিরে ঢোকার আগে তুমি কিন্তু মহাকালের দর্শন পেয়ে যাবে। সেম গটকালিকা মন্দিরেও তাই দেখলাম। এবার ভেতরে আরতিটা শোনো। মহাকালে যখন তুমি দর্শন করতে আসবে না, প্রত্যেকটা মন্দিরের ঊর্জা ভীষণ হাই,
মানে এটা তোমরা আসলে ফিল করবে। আমরা ঠাকুর দর্শন করে বেরিয়ে গেলাম। পাশে আর একটা মন্দির ছিল, এখানে গণেশ ঠাকুর ছিল, অনেক শিব ঠাকুর ছিল এবং হনুমানজিও ছিল। সেই মন্দির দর্শন করে আমরা এখান থেকে বেরিয়ে যাব এরপরে। তো আমি সঙ্গীতাকে বললাম, জানিস তো নন্দীর কানে কানে যদি তুই তোর মনের কোনো ইচ্ছা প্রকাশ করিস সেটা বলে পূরণ হয়ে যায়। সো আমি নন্দীর কানে প্রথমে বললাম, তারপরে সঙ্গীতাও নন্দীর কানে কানে কী বললো, আই হোপ ওর এই বিষটা যাতে পূরণ হয়ে যায়। তারপরে আমরা এই মন্দিরেই ছিল হচ্ছে গৌমাতাকে সেবা করার জন্য এই 20 টাকা করে কিছু তো একটা সেল হচ্ছিল, যেটা গৌমাতা খায় আর কি। সো আমরা এটাকে নিলাম, দুটো নেওয়া হয়েছিল এবং দুটো নিয়ে আমরা এখানে খাইয়ে দিয়েছিলাম। এই যে এখানে সব গৌমাতা রয়েছে। এবার আমার ভয় লাগছিলো যে আমি কাকে খাওয়াবো। সো আমার দিকে প্রথমে যে মুখ তুলে তাকিয়েছি আমি তার কাছে গিয়েই বাটিটা দিয়েছি। এখানে তো প্রচুর পড়ে রয়েছে, কিন্তু হাতে করে খাওয়ানোর একটা আলাদাই ভালো লাগা আছে। কি সুন্দর কিউটভাবে খাচ্ছিল দেখো। আর হঠাৎ করে এতটাই প্রেশার দিয়ে দিয়েছে কি থালাটা আমার হাত থেকে পড়ে গেছে। এরকম শুধু আমার হাত থেকে না, এরকম আমি দেখলাম এখানে যারাই খাওয়াচ্ছে একটা টাইমের পর তাদের হাত থেকে থালাটা পড়ে যাচ্ছে, কারণ ওরা এতটা প্রেশার দিয়ে দিচ্ছে না থালার মধ্যে। দেখো সঙ্গীতার হাত থেকেও পড়ে গেছে এবং ও তুলতে ভয় পাচ্ছিল। আমি একটু মাথায় হাত দিয়ে দিলাম, কারণ আমার খুব ভালো লাগে, ভর রাখতে পারা যাচ্ছে না, এত জোরে খাওয়াচ্ছে। একজনকে খাওয়াও, ভালো করে খাই। আমি এই সাদাটাকে খাই দিচ্ছি, সাদাটা খুব ভালো। আমার হাত থেকে অনেকক্ষণ খেয়েছে, খেয়ে বাটিতে এ করে নিয়েছে। এই দেখেন খেয়েছে। ও খাবে না, ওর পছন্দ না। আর খাবে না, ওই যে উলি বাবা, এটা খাবে না, খাবে না তুমি। ওরা ইচ্ছা নেই, তোকে খাইও না জন করে। এই তো এগুলো আছে আর এটা আমি 10টা নিয়েছি, ও একটা নিয়েছে। তোমার কটা চাই বলো? ওই যে ওখানে দিয়েছে দেখো আছে। एक मिलेगा पैकेट पूरा पैकेट 20 रुपए का। গটকালিকা মায়ের মন্দির চত্বরেই আমরা ঢুকেছিলাম একটু শপিং করতে। এখানে প্রচুর ব্যাঙ্গেলস পাওয়া যাচ্ছিলো। আমি এই কাচের ব্যাঙ্গেলস একটা নিলাম, খুব পছন্দ হয়েছিল। আর তার সাথে নিয়েছি একটা প্লাস্টিকের ব্যাঙ্গেলসের সেট। এই কালারটা কি দারুণ, আমার হাতে খুব ভালো লাগছিল। প্লাস আমি একটা নতুন শাড়ি কিনেছি, দেখিয়েছিলাম না ব্লু কালারের বিষ্ণুপুরি সিল্কের ওপর। সো আমি এই চুড়িটা ওর সাথে ম্যাচিং করে নিলাম। তারপর খুব ডিহাইড্রেট ফিল হচ্ছিলো, ওই জন্য ভাবলাম যে এখানে এসে একটু শশা খাই। আর তার সাথে এখানে প্রচুর পেয়ারা সেল হচ্ছিলো, তো অভিজিৎ নিয়েছিল হচ্ছে পেয়ারাটা এত মিষ্টি ছিল, বাইরে থেকে দেখে মনে হচ্ছিলো পুরো কষ্টা হবে, কিন্তু দারুণ মিষ্টি ছিল। আর আমরা নিয়েছিলাম হচ্ছে শশা, যেটা কিনা লাল লঙ্কার গুঁড়ো আর তার সাথে বিট লবণ ছড়িয়ে দিয়েছিল। দারুণ লাগছিল খেতে, কারণ অনেক রোদ ছিল, অনেক গরম ছিল। আগের দিন এসে যেরকম ঠান্ডা পেয়েছি, আজকে সকালে ঠিক ততটাই গরম ছিল। সো বডি ডিহাইড্রেট ফিল হচ্ছিল এবং এটা খাওয়ার পর একটু রিল্যাক্স করলাম আমরা। এবং তারপরে অটো দাদা আমাদের ডাকলো যে আরও অনেক জায়গায় যেতে হবে, তো আপনারা তাড়াতাড়ি চলে আসুন। সো আমরা অটোতে উঠে গেলাম এবং নেক্সট স্টপ ছিল হচ্ছে আমাদের মঙ্গলনাথ মন্দির। মঙ্গলনাথ মন্দিরে মঙ্গল গ্রহের যাদের প্রবলেম রয়েছে তাদের নাকি পুজো দিলে এখানে খুব ভালো হয়। যাদের মাঙ্গলিক দশা রয়েছে, যেরকম আমার ছিল, আমি জানি না এখন আছে কি না, বলে তো একবার বিয়ে হলে কেটে যায়। সো যাদের মাঙ্গলিক দশা আছে তারাও এখানে পুজো করতে আসে এবং এখানে অনেক রকমের পুজো হয়, যেটা বেসিক্যালি আমি জানতে পারি। ये पूरे भारत और पूरे विश्व का एकमात्र मंदिर है। 9 ग्रहों में मंगल ग्रह का जन्म स्थान है, जन्मभूमि है। इनका जन्म भोलेनाथ जी के मस्तक के पसीने से हुआ है। शिव रूप में विराजमान है मंगल भगवान। आप हर शिव जी के मंदिर गए होंगे, शिव जी की सवारी किस पर देखते हो आप? नंदी महाराज की। ये विश्व का पहला मंदिर है। नंदी की जगह भेड़ की सवारी देखने को मिलेगा। जिनकी मेष राशि और वृश्चिक राशि के स्वामी है मंगल भगवान। शनि सिंगरापुर जाते हैं, शनि जी का जन्म स्थान है। शनि जी को चढ़ाते काला लोहा तिलते। इसी तरह मंगल भगवान को लाल चीजों का दान होता है। तो यहाँ दान चढ़ाने से 21 कष्टों का निवारण होता है। भूमि प्राप्ति, धन प्राप्ति, पुत्र प्राप्ति, शीघ्र विवाह, शुभ वर वधु, मंगल दोष निवारण, यश प्राप्ति समस्त रोगों का नाश। लाल कपड़ा, गेहूं, मसूर की दाल, पुष्प, श्रीफल और मूंगा चढ़ेगा मंगल भगवान। मंगल की 2 माला मिलेगा, मंगल का यंत्र। फोटो कर सकते आपको मैक्सिमम घर के लिए देखे। अपना नाम, सरनेम, गोत्र, अपनी मनोकामना बोल के चढ़ा के ना मंगल भगवान का संपूर्ण मंगलदानी।
ডালা নিয়ে মন্দিরে ঢোকার সাথে সাথে কিছু পুরোহিত এসে তোমাকে ছেঁকে ধরবে কি আমরা এখানে পুজো করিয়ে দেবো, একদম সামনে থেকে দর্শন করিয়ে দেবো, লাইন দিতে হবে না, মাখা ভাত দিয়ে পুজো হবে, এই সমস্ত কিছু বলে দেবে। এবং সেটা তোমরা যদি নিতে চাও সেই ফেসিলিটি, তাহলে 2000 থেকে 2500-এর মধ্যে একটা অ্যামাউন্ট ওনারা বলেন, সবার সেম অ্যামাউন্টই লাগে, একদম ফিক্সড অ্যামাউন্ট, সেটা দিলে তোমরা লাইন দিতে হবে না, একদম ভেতরে গিয়ে তোমরা আরামসে পুজো করে নিতে পারবে। কিন্তু আমরা ভাবলাম যে না, আমরা ওই রকমভাবে পুজো করব না, আমরা জেনারেলের লাইনে দাঁড়াবো এবং নিজেরা পুজো করব। আর যেহেতু প্রচণ্ড রকম ভিড় ছিল, সো আমাদের এই মঙ্গলনাথের মন্দিরে অনেকক্ষণ লেগেছে। আমরা যেখান থেকে লাইনটা দেওয়া শুরু করেছিলাম সেই জায়গাতে কোনো ব্যারিকেড ছিল না এবং মানুষজন এসে ধাক্কাধুক্কি করে একদম আগে ঢুকে যাচ্ছিল এবং প্রচণ্ড রকমভাবে একটা বিশৃঙ্খলার সৃষ্টি হয়েছিল। ওই সমস্ত কাটিয়ে ফাইনালি যখন ঠাকুরের কাছে এসে আমরা পৌঁছলাম, তখন যেন একটা রিলিফ লাগছিল কি এতক্ষণ লাইন দেওয়ার পর, এত ধাক্কাধাক্কি করার পর ফাইনালি খুব ভালোভাবে দর্শন করতে পেরেছি এবং পুজো দিতে পেরেছি। 1.5 ঘন্টা মতো লাইন দেওয়ার পর মঙ্গলনাথের পুজো দিতে পেরেছি। 2 ঘন্টা বলেছিল ওরা। হ্যাঁ, মহাকালের মন্দিরে পুজো দিতে গিয়ে এত সমস্যা ফেস করতে হয়নি। এখানে যেটা হচ্ছে ধাক্কা ধাক্কি, প্রচুর মানুষ, ভিড়। পাশে পঞ্চবটী বনের একটা আশ্রম ছিল, সেটা আমরা ভিজিট করিনি। আমরা চলে এসেছিলাম আমাদের হোটেলের কাছাকাছি, যেখান থেকে আগের দিন আমরা ডিনার করেছিলাম, সেখান থেকেই আমরা করতে এসেছি লাঞ্চ। রাইস অর্ডার করেছিলাম, ডাল, তার সাথে একটা মিক্সড ভেজ আর পালক পানির। খাবার খুব ভালো ছিল, আমরা দুজন এখান থেকে খেয়েছি। আর অভিজিৎ যেহেতু পরাঠা খাবে, সো আমাদের হোটেলের সামনে একটা পরাঠার দোকান ছিল, আলুর পরাঠা, সেখান থেকে ও খেতে গেছে। তো আমরা এবারে দুপুরে লাঞ্চটা আলাদা আলাদা করেছি, মানে আমি আর সঙ্গীতা একসাথে করেছি আর অভিজিৎ আলাদা করেছি। যেই অবধি লাস্ট গাড়ি আসে মেন রোডের ওপর, হোটেলের নাম হচ্ছে প্লেজার ল্যান্ডমার্ক, এর ঠিক অপোজিটেই আছে হচ্ছে স্বাগত রেস্টুরেন্ট, যেখান থেকে আমরা ডিনারও করেছি এবং আজকে আমরা লাঞ্চও করলাম। এখানেই আসলে তোমরা খাবার দাবার খাবে, এখানে খাবার দাবার খুব ভালো আর প্রাইসও মোটামুটি ঠিকঠাকই আছে। এখন বাজে হচ্ছে 5টা, বাড়িতে আসলাম, হোটেলে আসলাম হচ্ছে একটু রেস্ট নিতে। এই দেখো 5 মিনিট বাকি। অভিজিৎ বলেছে আমি হোটেলে থাকবোই না, আমি এক্সপ্লোর করতে এসছি, আমি এক্সপ্লোর করবো। তো আসলো, ব্যাগটা রাখলো, আবার বেরিয়ে গেল। আমাদের তো ভরসার টিকিট নেই দুজনের, জেনারেল লাইনে ঢুকতে হবে, আমরা বেশিক্ষণ দাঁড়াতে পারবো না। অফলাইনের টিকিট বন্ধ 28 তারিখ পর্যন্ত। অভিজিতেরটা কাটা রয়েছে, আমি বললাম দেখো গিয়ে যদি কিছু ম্যানেজ করতে পারো। অ্যাকচুয়ালি অনলাইনে যখন তুমি একটা টিকিট কাটো না, তার সাথে অ্যাকচুয়ালি 5 জন আসতে পারো, কিন্তু সেক্ষেত্রে ডিটেলস পুট করতে হবে, পেমেন্ট করতে হবে। তো আমাদের তো প্ল্যান আলাদা হয়েছিল, তো নিজেরটা মতো বুক করে নিয়েছিল। আর তারপর আমি যখন প্ল্যান করলাম, আমি অনলাইন পাইনি, এখানে এসে ভেবেছিলাম বুক করব, সেটা 28 তারিখ পর্যন্ত বন্ধ, এত ক্রাউড এখানে। তো এখন দেখা যাক, যদি ঠাকুর চায় তো বসে দেখবো অনেকক্ষণ ধরে, 2 ঘন্টার হয় ওই আরতিটা, আর না হলে ওই রানিংয়ে দেখে বেরিয়ে যেতে হবে আর কি। ব্লগের শুরুতেই তোমাদেরকে বললাম কি এই ট্রিপে আসলে কিন্তু ঘুম রেস্ট একদম ভুলে যেতে হবে, 1-2 ঘন্টারই তুমি রেস্ট পাবে। আমরা ঘুম থেকে উঠলাম, উঠে চলে গেলাম সোজা হরসিদ্ধি মাতার মন্দিরে। হরসিদ্ধি মাতার মন্দির হচ্ছে একটা শক্তিপীঠ, যেরকম আমাদের কালীঘাট রয়েছে সেরকম। আর ওই মন্দিরে 2টো প্রদীপের চূড়া রয়েছে, আর সেই চূড়াগুলোর মধ্যে অসংখ্য প্রদীপ রয়েছে। 2জন মানুষ সেই চূড়াতে ওঠে এবং প্রদীপগুলো জ্বালাতে জ্বালাতে নামে। সেটা দেখার জন্যই এই মন্দির চত্বরে আসা এবং ঠাকুরের দর্শন করবো ভেবেছিলাম। ওই যে দেখতে পাচ্ছ প্রদীপ জ্বলছে, মানে ওই কাজটা হয়ে গেছে, ওটা আমাদের আর দেখা হয়নি। এখন যে জ্বলন্ত প্রদীপ রয়েছে সেটা আমি ভেতর থেকে ঢুকে দেখতে চাই, বাট ঢুকবো কি করে? গেটের সামনে এত ভিড়, একটা মানুষ ঢুকতে পারছে না, এখানে সবাই দাঁড়িয়ে রয়েছে। তো আমরা এখানে দাঁড়িয়ে ভাবছিলাম যে দেখবো নাকি ব্যাক করে চলে যাব মন্দির চত্বরটা ঘুরবো। সো 3 জনে মিলে ডিসাইড করলাম কি লাইনের দাঁড়িয়ে তো পড়ি, স্রোতের সঙ্গে নিশ্চয়ই ঢুকে যাব। আর তখন মন্দিরে চলছিল হচ্ছে আরতি। তো খানিকক্ষণের মধ্যে আমরা মন্দির চত্বরে কিন্তু প্রবেশও করে গেলাম এবং কিভাবে করলাম বুঝতেই পারলাম না। আর এই যে বড় বড় 2টো প্রদীপের চূড়া, এখানে অসংখ্য প্রদীপ রয়েছে এবং সেগুলো জ্বালানো হয়েছে। আর এটা হচ্ছে হরসিদ্ধি মাতার মন্দির, যেখানে প্রচুর মানুষ আজকে এসেছে পুজো দিতে, আবার অনেকে এসেছে হচ্ছে দর্শন করতে। আমাদের দর্শন করা বা পুজো দেওয়া কোনোটাই আজকে হবে না, তবে যাওয়ার আগে একদিন সকালবেলাতে বা দুপুরবেলাতে এসে দর্শন করে যাব, তখন ফাঁকা থাকবে। সন্ধেবেলা এই লাইটগুলো যে জ্বালানো হয়, মানে প্রদীপগুলো, সেগুলো দেখার জন্যই কিন্তু মানুষ আরও বেশি করে আসে। আমরা কোথায় দাঁড়িয়েছিলাম দেখো, না আগে এগোতে পারছি না পেছনে, একদম স্টিল, কারণ চারপাশ থেকে পুরো মানুষে
প্যাকড আপ। এত ভিড় মানে কল্পনাও আমি করতে পারছিলাম না। বাট এই জায়গাটার ভাইব্রেশন কিন্তু খুব হাই, মানে মহাকাল চত্বরে যতগুলো মন্দির রয়েছে তুমি গেলে না একটা এনার্জি ফিল করবে। আর এই প্রদীপগুলো যখন জ্বলছিল না, এখান থেকে একটা আলাদাই পজিটিভিটি চারিদিকে স্প্রেড হচ্ছিলো, যেটা কিনা খুবই ভালো লাগছিল দেখতে। আমার তো খুব ভালো লাগছিল। তো এখান থেকে খানিকক্ষণ বাদে আমরা বেরিয়ে গেলাম, কারণ আজকে তো আর দর্শন হবে না। দুপুরবেলা বা সকালের দিকে একবার আসবো, যাওয়ার আগে অবশ্যই মায়ের দর্শন করে তারপর যাব। বাট আজকে আর নয়, আজকে তাই দূর থেকেই হরসিদ্ধি মাতার মন্দির দেখে লাইট দেখে আমরা চলে গেলাম। এখন আমরা ঘুরবো হচ্ছে মন্দির চত্বরটা ভালো করে দেখবো, এবং তারপরে ভোরবেলা আছে 4টের সময় ভস্মআরতি, যেটা তোমরা নেক্সট ব্লগে দেখতে পারবে। আর তার জন্য ঘুম তো হবে না, 2 ঘন্টা মতো শোবো, কিন্তু তার আগে এই জায়গাটা ঘুরে তারপর আমরা হোটেলে যাব। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং, বাই, আই লাভ ইউ অল, সি ইউ সুন, দেখা হচ্ছে পরের ব্লগে, টাটা।